টি-20 বিশ্বকাপের জন্য পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে, জার্সি উন্মোচন করেছে, শ্রীলঙ্কা যাওয়ার প্লেনের টিকিট কেটে ফেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজও শুরু করে দিয়েছে। অথচ তারা নাকি টি-20 বিশ্বকাপ খেলবে না। তারা নাকি বাংলাদেশের সমর্থনে টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। সেইটা এমন পর্যায়ে যে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ, আইসিসির ভারতীয় প্রেসিডেন্ট জয় শাহ, তিনি 8 বার ফোন দিচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে। নাকভি সেই ফোন ধরছেন না। 8 বার যে ফোন দিচ্ছেন সেইটা পর্যন্ত গোনা হয়ে গেছে। এগুলো ভাই খুবই আসলে সিলি কথাবার্তা, খুবই হাস্যকর লেভেলের কথাবার্তা। আমি বারবার বলে আসছি যে পাকিস্তান টি-20 বিশ্বকাপ ফাইনালে গিয়ে তারা খেলবেই খেলবে। এমনকি তারা যদি ঘোষণা দেয় খেলবো না, তাও তারা আসলে খেলবে। একটু নাটক করছে, এর বাইরে আর কিছু নয়। যাক, সেগুলো নিয়ে তো আলোচনা অনেক ভিডিওতে করি, সেটা করার রয়েছে। এই ভিডিওর আলোচনা সেটা নয়। ওই যে পাকিস্তান কি করছে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টি-20 সিরিজটা কিন্তু তারই অন্তর্ভুক্ত। এই সিরিজটা কিন্তু ওই টি-20 বিশ্বকাপেরই প্রস্তুতি, এবং সেইখানটাতে প্রথম ম্যাচ লাহোরে পাকিস্তান 22 রানে জিতে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ প্রস্তুতি, প্রথম ম্যাচ জিতে গেছে। যদি সিরিজটা তারা জিততে পারে, এরকম একটা অবস্থায় থাকা দল টি-20 বিশ্বকাপে নিঃসন্দেহে শিরোপা জয়ের জন্যই পাকিস্তান যাবে। তারা বাংলাদেশের সমর্থনে ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে, এটা মনে করার ভাই কোনো কারণ নেই, অ্যাবসলিউটলি কোনো কারণ নেই। যাই হোক, এই আলোচনা তো টার্নিং পয়েন্ট নিয়ে। পাকিস্তান যে 22 রানে ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা? একটা তো আপনি বলতেই পারেন যে সাইম আইয়ুবের অলরাউন্ড পারফরমেন্স, প্লেয়ার অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন। যে 22 বলে 40 রানের একটা ইনিংস খেলেছেন ব্যাটিং ইনিংসের শুরুতে, আবার বোলিং ইনিংসের শুরুতে যে তিনি 2টা উইকেট তুলে নিয়েছেন এই অস্ট্রেলিয়ার 2 ওপেনার, যার মধ্যে ট্রাভিস হেডও রয়েছেন। ফলে এইটা তো তিনি ডিসাইসিভ এবং রোলটা প্লে করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। টার্নিং পয়েন্ট আসলে কোনটা? পাকিস্তান আগে ব্যাটিং করে 168 রান তুলেছে। সেই রান তাড়া করে অস্ট্রেলিয়ার পক্ষে জেতাটা কি একেবারে অসম্ভব ছিল? আমার কাছে সেটা মনে হয় না। এবং এই যে 168 রান তুলেছে, সেইখানে সাইম আইয়ুবের রোলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি স্পেশালি যখন ভাববেন যে ইনিংসের, ম্যাচেরই ইনফ্যাক্ট প্রথম বলটাতে সাহিবজাদা ফারহান বার্লেটকে তিনি ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, সেইখান থেকে একটা 74 রানের পার্টনারশিপ করেছেন সাইম আইয়ুব ও সালমান আলী আগা, এবং সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি এই দুইজনকেই ইনফ্যাক্ট আউট করেছেন। সাইম আইয়ুব 22 বলে 40 করেছেন, 27 বলে 39 করেছেন সালমান আগা। এরপরে এরকম একটা স্টার্ট তারা এনে দিয়েছেন, কিন্তু এর উপরে দাঁড়িয়ে প্যাথেটিক ব্যাটিং করেছেন টি-20 ফরম্যাট বিবেচনায় করলে বাবর আজম ও ফখর জামান। বাবর আজম তিনি 20 বল খেলে করেছেন 24 রান, তার মধ্যে বোধহয় প্রথম 15 বলে ছিল হচ্ছে গিয়ে 14 রান, লাস্টে তাও কিছুটা শেষ 5 বলে 10 রান করে একটুখানি কাভার করেছেন, বাট স্টিল 20 বলে 24 রান। এখনকার টি-20 ক্রিকেটে এটা কি চলে? আবার ফখর জামান তিনি 16 বল খেলে করেছেন মাত্র 10 রান। এখনকার টি-20 ক্রিকেটে এটা কি চলে বলেন তো দেখি? তারপরও যেই স্টার্টটা পাকিস্তানকে ওই যে দিয়ে গিয়েছিলেন প্রথম বলে উইকেট পড়া সত্ত্বেও, ওই 74 রানের পার্টনারশিপে সাইম আইয়ুব এবং সালমান আগা, তার উপরে দাঁড়িয়ে স্কোরটা 168 পর্যন্ত পৌঁছে যায়। শেষ দিকে গিয়ে উসমান খান 14 বলে 18 রানের একটা ইনিংস খেলেছেন, 15 বলে হচ্ছে গিয়ে এরকম 14 বলে 15 রান অপরাজিত একটা ইনিংস মোহাম্মদ নওয়াজের। ফলে তাদের স্কোরটা 168 পর্যন্ত যায়। এখন আমি যেটা বলছিলাম, 168 তাড়া করে অস্ট্রেলিয়ার পক্ষে কি জেতা সম্ভব ছিল না? সম্ভব ছিল, কিন্তু সেই জন্য ট্রাভিস হেডকে জ্বলে উঠতে হবে, হতো আর কি। ট্রাভিস হেড এই দলটার ক্যাপ্টেন্সি করছেন। আজকে যেমন টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়ার 3 জনের ডেবু হয়েছে, ফলে ট্রাভিস হেডের একটা গুড স্টার্ট গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, সাইম আইয়ুব বল হাতে নিয়ে প্রথম ওভারটাতেই হেডের পার্টনারকে আউট করে দিয়েছেন ইনিংসে, সেটা সেকেন্ড ওভার। কিন্তু ট্রাভিস হেড তিনি ওই 2টা ছক্কা মেরেছিলেন, 2টা 4 মেরেছিলেন, 13 বলে 23 রান করেছিলেন। তারপরে গিয়ে সেই সাইম আইয়ুবের বলেই লং অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। বাবর আজম দৌড়ে এসে ক্যাচটা নিয়েছেন। বাবর তার প্যাথেটিক ব্যাটিং কিছুটা পুষিয়ে দিয়েছেন যে বাউন্ডারির ওপরে 3-3টা ক্যাচ নিয়ে। কিন্তু এই যে শুরুতে যে 2টা উইকেট তুলে নিলেন না, এইটাই আসলে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াকে বেশ খানিকটা পিছিয়ে দিয়েছে। দেখেন, পাকিস্তানও কিন্তু তাদের পাওয়ার প্লেতে প্রথম বলটাতে উইকেট হারানো সত্ত্বেও তারা ওই 1 উইকেটে 57 রান তুলেছিল, ওরা 56 রান তুলেছিল। অস্ট্রেলিয়া 2 উইকেটে ওই 56-57 রানই তোলে। কিন্তু
মাইনাস ট্রাভিস হেড এই অস্ট্রেলিয়া টিমের জন্য ওই রানটা তাড়া করাটাও আসলে খুব কঠিন, ১৬৮ তাড়া করাটাও। এবং ওই জায়গাটাতে যেই ম্যাট রেনশো ও ক্যামেরন গ্রিনের একটা পার্টনারশিপ হয়েছিল ৪০ রানের, সেই পার্টনারশিপটাও যখন রান আউটে ভেঙে যায়, তারপর তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, ক্যামেরন গ্রিন তারপরেও ছিলেন, কিন্তু তিনি যখন আউট হন তখন ১০০'র আগে ৯৬ রানে মনে হয় ৬ নাম্বার উইকেটটা পড়ে গেল। অস্ট্রেলিয়ার এরপরে আর কিছুই করার ছিল না। বার্লেট গিয়ে তিনি ২৫ বলে অপরাজিত ৩৪ রানে ইনিংস খেললেও কোনো সময় পাকিস্তানের জয়টা আসলে থ্রেডের মুখে পড়েনি। পাকিস্তান আপনি টি-20 ফরম্যাট বিবেচনা করলে বলতে পারেন যে মোটামুটি একটা সহজ জয় তুলে নিয়েছে ২২ রানের ব্যবধানে। তাহলে পাকিস্তান যে এই ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলাটায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানের জয় পেল, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে টার্নিং পয়েন্ট বল হাতে সাইম আইয়ুব যে প্রথম ২ ওভারে অস্ট্রেলিয়ার ২ ওপেনারের উইকেট তুলে নিলেন, যার মধ্যে ট্রাভিস হেডের উইকেটটাও রয়েছে। সেটাই আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে পাকিস্তানের জয়ের টার্নিং পয়েন্ট। আমার ধারণা আপনি আমার সঙ্গে একমতই হবেন।